আমাদের সাথে আছেন, পেয়ে গেছি রাহুল দা এবং স্বপ্নাদিকে আমাদের সাথে। একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে নিই। রাহুল দা, রাহুল রে এবং স্বপ্নাদি, স্বপ্না রে নিউ ইংল্যান্ড এলাকায় বেশ বিখ্যাত পার্সোনালিটি। ওনাদের প্রফেশনাল জগতের সাথে সাথে ওনাদের আলাদা একটা বৃত্ত রয়েছে, একটা অন্য পরিচিতি রয়েছে গানের জগতে। এবং রাহুলদার ক্ষেত্রে তো শুধু গান নয়, লেখালেখি, ছবি আঁকা, অনেক কিছু। তো ওভার টু ইউ রাহুল দা। আচ্ছা, আমাদের সাথে সৌম্যদীপ দাও আছে। তো আমি আর সৌম্যদীপ দা নমস্কার। আমরা দুজন মৈত্রীর তরফ থেকে তোমাদের এই সাক্ষাৎকারটা নিচ্ছি। সাক্ষাৎকার নামে কিন্তু মোটামুটি বলতে পারো একটা আড্ডা, মানে সাক্ষাৎকারের মোড়কে আড্ডা। ওভার টু ইউ রাহুল দা এবং স্বপ্নাদি, ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন আমাদের দর্শকদের জন্য, তারপর আমরা শুরু করবো প্রশ্নোত্তর পর্ব। বলো, কি বলো? আহ, আমরা কিন্তু মৈত্রীকে চিনি কত বছর থেকে। না, আর তার একবার আর কি বলছি। তার আগের বছর, হ্যাঁ, তাই হবে। কিন্তু মনে হয় অনেক দিনের চেনা, কারণ যেটা হয় তোমাদের কাছে গেলে যে আন্তরিকতাটা পাই, সেটা আমরা বস্টনে যখন প্রথম আসি সেইটা পেতাম, কারণ লোকজন কম ছিল তো সে তার মধ্যে। আর সেটা নিজেদেরই মনে করে দেয়, আমাদের আগের অতীত স্মৃতিটা মানে মনে করিয়ে দেয়। সেইটা খুব ভালো লেগেছিল তোমাদের ওখানে গিয়ে। আর দেখো, এখানে তো এত বড় বড় পুজো হয়, আমরা অনেকের সঙ্গেই যুক্ত। এ নয় যে তাদের সেগুলো ভালো লাগে না, কিন্তু মৈত্রীর মাঝে গিয়ে যেন আমাদের নিজেদের খুঁজে পেয়েছিলাম আমরা যখন এসেছিলাম সেই সময়টাকে। সুতরাং এটা একটা বিশেষ পাওয়া। আচ্ছা, আর একটা বড় জিনিস যেটা আমার কাছে আর রাদার আমাদের দুজনের কাছেই খুব বড় লেগেছে, সেটা হচ্ছে যে যেহেতু মৈত্রী আপেক্ষিকভাবে অল্প দিনের এবং ছোট সংস্থা আর কি, তা সেখানে তার এবং অল্প দিনের জন্য আর কি তার কর্মকর্তারা যেমন তার দুজনে বসে, তোমরা আমাদের রিয়েলি লিটারালি হাঁটুর বয়সী অ্যাকচুয়ালি এখন। কিন্তু আমরা যেটা প্রতীক বললো, বিভিন্ন কারণে আর কি আমাদের নিজেদের প্রফেশন অন্য হলেও আমরা দুজনেই বৈজ্ঞানিক আসলে। যে আমাদের যে প্রফেশন বা পেশা অন্য হলেও আমরা এই গান বাজনা সঙ্গীত সাহিত্য এই সমস্ত জগতের সাথে খুব ভীষণভাবে সম্পৃক্ত অ্যাকচুয়ালি। এবং তার ফলে হয় কি যে এরকম যে আহ, তোমাদের মতো ইউথ বা অল্প বয়সের ছেলেমেয়েদের সাথে আমরা করলে আমরা যেন নতুন একটা জীবন পাই আর কি। আমরা নতুন জীবন পাই, কারণ আমাদের বয়সে যাদের অনেক বয়স হয়ে গেছে আর কি, তারা পুরোনো দিনে কি হয়েছিল এই নিয়ে কাসুন্দি ঘাটতে ভালোবাসেন, আমরাও ভাসি, বলতে আপত্তি কিছু নেই। কিন্তু তোমাদের কাছে গেলে আমরা একটা অন্য দিক, জীবনের একটা অন্য দিক দেখতে পাই। এটা একটা মস্ত বড় ব্যাপার, ভীষণ বড় ব্যাপার অ্যাকচুয়ালি আমাদের কাছে। এবং খালি তাই না, যে স্বপ্না তো আরও ভালোভাবে বলতে পারবে, যে আমাদের বাড়িতে আমাদের সংস্পর্শে আসে ছোট ছোট ছেলে মেয়ে থেকে, সেটা স্বপ্না গানের স্কুলের জন্য আর কি, ছোট ছোট ছেলে মেয়ে থেকে আমাদের চেয়েও বয়স বেশি লোকজন আর কি, তো আমাদের বয়স বেশি ব্রড মানে প্রায় প্রায় 90-এর কাছাকাছি 90-এর এরম লোকও আসে, কাছাকাছি। এদিকে আবার 5 বছর বয়সের ছেলে মেয়েরাও আসে। এই যে ব্রড স্পেকট্রাম, যে এক্সপোজার যাকে বলে আর কি, সেইটা আমাদেরও বিশাল বিশেষ শারীরিকভাবে তো পাওয়া। সম্ভব না, বিশেষ পাওয়া তো বটে, কিন্তু শারীরিকভাবে তো সম্ভব না, কিন্তু মানসিকভাবে আমাদের কিন্তু আমাদের যৌবন ধরে রাখা যায় না, কিন্তু মানসিকভাবে যৌবনটা ধরে রাখতে পেরেছে আমরা। অন্তত চিন্তা করি ভবিষ্যতের দিকে তাকিয়ে, তো আগে কি হয়েছিল বা কি করেছিলাম কি সেটা পেলাম নিশ্চয়ই না সেটা কি ভাবি, পেলাম না, তাতে আমাদের সত্যি কোনো বিশেষ উৎসাহ নেই। কি পেলাম না তো পেয়েছি অনেক কিছুই পাইনি, কিন্তু কি পেয়েছি এবং ভবিষ্যতে কি পাচ্ছি। পেতে পারি, সেটা সেটা আমাদের কাছে একটা মস্ত বড় জিনিস। সেই জন্যই তোমাদের মতো আমাদের চেয়ে বয়স অনেক কম তোমাদের কাছে আমরা যাই আর কি, বা ছুটে ছুটে যাই আর কি, না, তাই তোমাদের আসতে বলি, বা তোমাদের আসতে যেটা বলি, যে দুটোই সেটা দুটোই একই দুই পাওয়া। একই। আসলে কি হয়েছে, আমাদের নেশাটাই একটা পেশা থাকে মানুষের, চলতে গেলে একটা পেশা থাকে। তো এখন আমাদের নেশাটা অনেকটাই পেশা হয়ে গেছে, কারণ আমরা কিন্তু ভাবতে পারি না যে আমার বাড়িতে কেউ আসবে না। আজকেও দুপুরের লোক এসেছিল, কারণ সারাক্ষণই কিছু না কিছু হচ্ছে, কেউ না কেউ আসছে, গান বাজনা হচ্ছে। এটার একটা আলাদা। হ্যাঁ, জীবনের স্বাভাবিক নিয়মে আমরা বড় হব, বুড়ো হব, মরেও যাব, এটি জীবনের স্বাভাবিক নিয়ম, সেটা আমি পাল্টাতে পারবো না আর কি, পাল্টাতে পারিও নি অ্যাকচুয়ালি। কিন্তু আমি এবার স্বপ্নে আমরা দেখি জীবনটাকে একটু অন্যভাবে। আমি জানি না অন্যভাবে বলবো কিনা, অন্তত আমরা দেখি যে সেই
ভবিতব্যটা মেনে নিয়েও আমরা এগিয়ে মানে এগোতে সে পারি, হাসি এখনো মুখে এগোতে পারি, হাসি মুখে এগোতে পারি। এবং তার চেয়েও বড় কথা, আমরা এখনো, এবং সবটা তো খুব ভালোভাবে বলতে পারবে এই ব্যাপারে, আমরা এখনো আমাদের কিছু দেওয়ার আছে। কেন হয়ে যায় যে একদমই বয়স একদমই হয়ে গেলে যে হয়ে যায়, যেটা কথা হয়ে যায় যে আমরা সেই পুরনো কাসুন দিকে হাঁটতে আরম্ভ করি, আমরা আগে কি করেছিলাম সেটা বলতে ছেলে থাকি। মেয়ে কি অ্যাকচুয়ালি ছেলে করছে। মেয়ে কি করছে, স্টক মার্কেট কি হচ্ছে, আমার কত টাকা আছে বা নেই, এই নিয়ে গল্প গাছাটা হয়ে যায় আর কি। কিন্তু তাতে আমাদের সত্যি কোনো উৎসাহ নেই। কেন, আমার কি আছে বা নেই জেনে তোমার কি লাভ? হ্যাঁ, একদমই রাহুলদা, তোমরা যেটা বললে, আহ মানে তোমরা যেমন আমরা বয়সে ছোট, এর একটা সুবিধা হচ্ছে আমরা তোমাদের স্নেহটা সবসময় পাই। আর তুমি যেটা বললে, আমি একটু তার বিরোধিতা করছি। মানে তোমরা এখনো, মানে এখনো নয়, তোমরা এভারগ্রিন, তোমরা বুড়ো হচ্ছ না, সুতরাং আহ, এবং একদম। তোমাদের মধ্যে একটা জিনিস আমি দেখেছি, মানে অনেক সময় হয় না, মানে এটা আমি পরে আসবো এই দিকটা, যে ধরো যে কোনো জায়গায়, সে খেলাধুলো হতে পারে বা গান বাজনা হতে পারে বা যে কোনো, মানে বা অভিনয় হতে পারে, যখন একজন মানুষ মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে যায়, ধরো ছোট থেকে আস্তে আস্তে বড় অভিনেতা হয়ে গেছে বা বড় খেলোয়াড় হয়ে গেছে, তারা কিন্তু মানে নতুন চ্যালেঞ্জ বা ওইগুলো খুব একটা নিতে চায় না। ধরো আজকে যদি একটা বড় খেলোয়াড়, তাকে যদি বলা হয় তুমি যাও তো আবার রঞ্জি ট্রফি খেলো, খেলতে চায় না। কিন্তু আমি এখনো দেখি যে রাহুল দা এখনো আহ একটা হয়তো খুব ছোট অনুষ্ঠান, সেখানে হয়তো খুব কম লোক থাকবে, গান করবে রাহুল দা, হ্যাঁ করব। মানে এই যে ব্যাক টু রুটস আর কি। মানে এরকম অনেকেই থাকে যে ঠিক আছে, বড় অনুষ্ঠান, বড় ক্রাউড, সেখানে করব। আমি আর আমি আর ফিরে যাব না ওই ছোট মাঠে, আমি এখন শুধু ইডেন বা লর্ডসে খেলবো। তো আমি সেই জিনিসটা আমাকে খুব টানে আর কি। যাই হোক, ব্যাক টু কোয়েশ্চেন্স। আহ একটু শুরুর দিকের কথা বলো, মানে তোমরা কলকাতায় বা পশ্চিমবঙ্গে যেখানেই হোক, তোমাদের শুরুটা এবং বেড়ে ওঠা এবং গানের সাথে জড়িয়ে পড়াটা কিভাবে, স্বপ্নাদি এবং রাহুলদা? তুই এবং বল, আমরা কি পারো? গানের শিক্ষা তোমাদের কিভাবে শুরু হলো এবং গান, সেখান থেকে আমেরিকা আসা? আমি জাস্ট যোগ করলাম গান বাজনা, গান বাজনা, ঠিক ওকে। আছে, সাহিত্য যেহেতু সবই। আমাদের তোমাদের সম্পর্কটা গান বাজনা নিয়ে বেশি আর কি, তা সেদিকটা একটু বেশি থাকবে আর কি, বা তো অন্য কথাগুলো বলছি আর কি। আমার জন্ম বড় হওয়া সবই হচ্ছে কলকাতায়। স্বপ্নার জন্ম বড় হওয়া হাওড়ায়। আমরা একসাথে কলেজে পড়িনি, কিন্তু ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়তে, এমএসসি করতে এসেছিলাম। সেখানে আমাদের পরিচয় গানের সূত্রেই। গানের সূত্রে মানে হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ক্লাসে, আমাদের এমএসসি ক্লাসে এত জনগণ থাকে আর ছিল আর কি, অন্তত তখন, এখনও আছে, তার চেয়ে বেশি ছাড়া কম হয়নি, যে পরস্পরকে চেনার সুযোগ খুব বেশি হয় না, বা হতো না অন্তত। এখন হয়তো পাল্টেছে, আমি জানি না আর কি, বাট মনে হয় না আর কি। তা যাই হোক, তা সেইখানে আমাদের কলেজের রিউনিয়নে, সায়েন্স কলেজের রিউনিয়নে গান গাইতে এসেছিল স্বপ্না সরকার, আর তার সাথে বেহালা বাজাতে এসেছিলাম আমি, রাহুল রায়। সেই সূত্রে আমাদের পরিচয়। সুতরাং সেই সেই ওগো মোর গীতিময়, সেই গানটা মনে পড়ে গেল। না, এই সাগর বেলায়, ঝিনুক কুড়ার বেলায়, গান গেয়ে পরিচয় ওগো মোর গীতিময়, এই গানটা আমার মনে পড়ে গেল। আমি জানি না কার লেখা আর কি, কিন্তু এত সুন্দর গান সুন্দর মুখার্জির। তা যাই হোক, সেটা অন্য কথা আর কি, সেটা তো না হলো আর কি। তারপরে তো আমরা আমরা প্রেম করলাম, বড় হলাম, বা পর প্রেম করলাম, তারপর আমি চলে আসি, স্বপ্ন ওখানে পিএইচডি করছিল যে দেশে থাকতে। তারপর আবার ওইখানে আসে, আমরা বিয়ে করে আমরা চলে আসি। তারপর এখানে আর আরেকটা কথা বলে নিই, স্বপ্না ছোটো, আমি স্বপ্নার হয়েই বলে নিচ্ছি আর কি। যে ও ছোটোবেলা থেকে কবিতা আবৃত্তি করে এসছে বহু। অ্যাকচুয়ালি ও 6 বছর বয়সে বোধহয় 100টা প্রাইজও পেয়ে গেছিলো কবিতা আবৃত্তি করে। তাছাড়াও গানের, সেই সূত্রে গানের সঙ্গে পরিচয় সুচিত্রা মিত্রর গানের স্কুল, রবিচিত্র হাত ধরে। সুতরাং সেখানে স্বপ্নার গানের ফর্মাল ট্রেনিং ছিল অনেক ছোটোবেলা থেকে আর কি। এটা খুব খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সে না, কথায় পরে আর আসছে আর একটি কি। কথা, গান আমি একটু তবুও একটু পরে, কিন্তু 100 প্রাইজটা কিন্তু গানে না, এটা আবৃত্তিতে। আবৃত্তিতে। আমি আবৃত্তি, আমার বাবা খুব ছোট থেকে আবৃত্তি করাতো, আর সেই সূত্রে কতগুলো কথা, নজরুল ইসলাম, মানে তারপরে স্বপন বড়ো, মৌমাছি, সৌরেন্দ্রনাথ ঠাকুর, এদের সবার বাড়িতে বাবা নিয়ে যেত দাদু দাদু করে। দাদু সূত্রেই সবার সঙ্গে চেনা, অনেক সাহিত্যিক, কবি, এবং বাবা লেখালেখি করতেন। গানটা হয়েছিল একটা কম্পিটিশনে গিয়ে, সুচিত্রাদি যাচ্ছিলেন, যাই হোক সেখান থেকে আমাকে পিক আপ করেন। তো আমি তারপরে গান শিখি, কিন্তু
আর সেই আবৃত্তি ক্রেডিটটা পুরোপুরি সুচিত্রাদির কোনো ক্রেডিট নেই, ওটা আমার বাবার। আবৃত্তি করানো বা আমাকে বলতে চাই মানে যা যা করেছি, সিএলটিতে নাটক করানো, সব কিছুই বাবার সূত্রে করা। আমার ক্ষেত্রে আমি কোনো গান গাইনি, দেশে থাকতে আমি গান গাইনি, বিশ্বাস করতে এখন কষ্ট হয় অ্যাকচুয়ালি, দেশে থাকতে আমি গান গাইনি। আমি বেহালা বাজিয়েছি বহুদিন, আমি অ্যাকচুয়ালি ওখানে সিম্ফনি অর্কেস্ট্রা, কলকাতা ক্যালকাটা সিম্ফনি অর্কেস্ট্রা বেহালা বাজিয়েছি। তাছাড়া প্রচুর ক্রিকেট খেলতাম, আমি ডিভিশন লিগের ক্রিকেট খেলতাম। তাছাড়া তো পলিটিক্স করতাম, চুটিয়ে পলিটিক্স করতাম, এবং তখন পলিটিক্স ওয়াজ ভেরি ডেঞ্জারাস, আই ওয়াজ ভেরি মাচ ইনভলভড ইন দ্যাট। লেখালেখি কোনোদিন করিনি, যেগুলো এখন আমাদের সেকেন্ড নেচার হয়ে দাঁড়িয়েছে সেগুলো আমি কিছুই সেরকমভাবে করিনি কলকাতায় থাকতে আর কি। তারপর এখানে আসার পর, আর স্বপ্ন তো গানের ট্রেনিং নিয়ে এসছে আর কি, এখানে আসার পর যখন প্রথম গান বাজনা করতে আরম্ভ করে রেখে আমার ভূমিকা ছিল স্বপ্না গান গাইতো, আমি তার সাথে বেহালা বাজাতাম। তার থেকে উত্তরণ হয়ে যারা এখানে আসতো, প্রধানত রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, তাদের সাথে বহু লোকের সাথেই আমি বেহালা বাজিয়েছি, সে অনেক বছর আগের ব্যাপার আর কি। তাই যাই হোক, সেখান থেকে কিন্তু আমি গান সেরকমভাবে কোনোদিন গাইনি, কিন্তু গান বোধহয় গাওয়ার মতো বোধহয় আমি ইচ্ছেটা আমার চিরকালে আমার মনের মধ্যে ছিল আর কি। তা আমি একটু ইনফ্যাক্ট পরশু দিনই আমাদের হয়তো একজন এসেছিল, সে বললো তুমি আবার গান গাও কবে, তুই তো আগে গান গাইতো, তোমার গান শোনার মতো না। আমার সেটা সত্যি কথা, কিন্তু আমার ইচ্ছেটা ছিল। অথচ অ্যাট দ্য সেম টাইম পরশু দিন আরেকজনের কাছে শুনলাম কি একটা করতে সূত্রে, বা তোমার একটা ভেলভেটি গলা দেখতে পাচ্ছি, আমি শুনে বললাম আমি যে খুব খুশি হয়েছে, এরকম কমপ্লিমেন্ট আমাকে কেউ কোনোদিন দেয়নি অ্যাকচুয়ালি। তাই যাই হোক, তাই সেটা কিছুটা স্বপ্নার প্ররোচনায় হলো মানে হচ্ছে যে আমি এই টুকটাক গান গাই, রবীন্দ্রসঙ্গীত স্বপ্নার কাছেই শেখা মোস্টলি অ্যাকচুয়ালি, আমার নিজের কাছে শেখা গান শুনে। এখন মনে হয় যে গানের প্রতি ভালোবাসাটা আমার চিরকালই ছিল, কিন্তু আমি এখন যে সমস্ত গান গাই, আধুনিক গান বিশেষ করে আর কি, সে গানগুলো আমার দেশে থাকতে তোলার কথা না, শুনেছি কিন্তু গানটা তোলার কথা কোনোদিন ভাবিনি, কেন আমি গান গাইনি, দূরের কথা। কিন্তু যেমন শ্যামল মিত্র, মানবেন্দ্র, তারও আগে এই সমস্ত গান আমি স্বচ্ছন্দে গাইতে পারি, তার মানে গানগুলো আমার মনের মধ্যে ছিল আর কি। তা একটা পর্যায়ের পর স্বপ্না স্বপ্নাই বলেছিল যে দেখো, গান যদি তুমি গাইতে চাও তাহলে তোমাকে তালিম নিতে হবে, তুমি একটা পর্যায়ে পরে কিনা তো আটকে যাবে। সো আই লিসেন টু, সুতরাং ওইখানে আমি ওই প্রদীপ শুক্লা বা বস্টনে আর কি, তার কাছে আমি তালিম নিয়েছিলাম বছর তিনেক, লার্ন করেছি। মানে সেটা একটা স্বপ্নারই দান, এক অবদান আর কি। তা ওখানে বছর তিনেক ছিলাম, যে বিরাট কিছু শিখেছিলাম বলে আমার মনে হয় না এই জন্যে যে যে ভারতীয় সঙ্গীতের মার্গসঙ্গীত বিষয়ে এমনই ব্যাপার, এটা ইজ এ ভেরি স্লো প্রসেস। আর দ্বিতীয় কথা যেটা আমার ভালো লাগেনি হচ্ছে যে মার্গসঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিক যাই বলো, ভীষণ ক্লস্ট্রোফোবিক অ্যাকচুয়ালি, যে যে তোমাকে ওই এক এতে পথে যেতে হবে, বেরোতে পারবে না কিছুতে, এই সমস্ত, এটা আমার কাছে। আর আমি চিরকালই আই এম এ রেবেল অ্যাকচুয়ালি ইন মেনি ওয়েজ দেন ওয়ান, সোশ্যালি বলো বা পলিটিক্যালি বলো বা ইকোনমিক্যালি বলো বা এনি আদার ওয়ে, আই এম অলওয়েজ রেবেলিয়াস পার্সন অ্যাকচুয়ালি। সুতরাং সেইখানে সেদিক দিয়ে আপনার সাথে স্বপ্নের সাথে কী করে যে আলাপ হলো বা বিয়ে করলাম সেটা একটা গবেষণার ব্যাপার, শি ইজ নট অ্যাট অল রেবেলিয়াস। আচ্ছা, সুতরাং আচ্ছা যাই হোক, সেটা অন্য কথা আর কি। কিন্তু তা সেইখানে হলো কি যে, কিন্তু যেটা প্রদীপ শুক্লার কাছে গিয়ে যেটা আমি শিখেছি, যেটা আর কি, যেটা শিখিনি তাই বললাম, শিখিনি মানে আমার যেটা পছন্দ হয়নি, শিখিনি বললাম, পছন্দ হয় যেটা শিখলাম আর যদি আমি গান গাইতে চাই বা ছবি আঁকার কথা বলে, ছবি আঁকে ছোটোবেলা থেকে। ইনফ্যাক্ট আমি যখন বড় হচ্ছি তখন আমি তখন আই ওয়ান্টেড টু বি অ্যান আর্টিস্ট। আমি জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম হওয়ার চেষ্টা করেছি। একসময় প্রথমে আর্টিস্ট, তারপর ক্রিকেটার, ব্যাটসম্যান, এবং আই ওয়াজ এ ভেরি গুড অ্যাথলেট। I was in the division league, so I wanted to be a professional cricketer. I was a professional politician also, actually. I was deeply involved in politics, actually. পড়াশোনা তো করেছি আর কি, পড়াশোনা ভালো ছিলাম, কোনো অসুবিধা হয়নি আমার এখানে। তো যাই হোক, কিন্তু তারপরে কিন্তু কোনো গায়ক হওয়ার চেষ্টা করিনি। কিন্তু যেটা প্রদীপ শুক্লার কাছে গিয়ে বা লার্ন করতে গিয়ে যেটা স্বপ্না খুব ভালো জানে আর কি, যে সেটা হচ্ছে যে আমি বুঝে শিখলাম যে কোনো কিছু শিখতে গেলে আমাকে কষ্ট করতে হবে, আমাকে সময় দিতে হবে, আমাকে তৈরি করতে হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে। এছাড়া কোথাও এগুলো ক্লাসিক্যাল মিউজিক আর কিছুই না, একই জিনিস বারবার প্র্যাকটিস করা। তার ক্লাসিক্যাল মিউজিক আর অন্য নট সো ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে কোনো তফাৎ নেই অ্যাকচুয়ালি, তফাৎটা আদৌ নেই। এবং সেইখানে হচ্ছে যে আমাকে নিজে তৈরি করতে হবে। সবটা তৈরি গলা তৈরি করে এসেছে,
আমি তো তৈরি হয়ে আসেনি। না, তুই তৈরি গেল না, তুই তো হয়েছে শুইতে মেশে তখন তালিম নিয়ে করেছি, এসেছি, করেছিলাম। তালিম নিয়েছিলাম, তালিম কিন্তু যেটা নিয়েছে। হয়েছে এখন আমার, সেটা সত্যি তোর কথাই। স্কুলের সম্বন্ধে বলো। কিন্তু হ্যাঁ, আমার স্কুলটা বলছি, সুচিত্রাদির কাছে আমি এখানে আসার পর অনেক বাচ্চাদের নিয়ে অনেক অনেক কিছু অনুষ্ঠান করতাম। তার সবার বাবা মা বলতো, আর সেই বাচ্চাগুলো গাড়িতে উঠেই আরম্ভ করে দিত ওইগুলো। এবং বাংলা পড়ে না, বাংলা পড়তে পারে না, বাংলা স্কুলে গিয়ে ঠিক তাদের হচ্ছে না। তো ওদের বাবা মা বললো, হঠাৎ তুমি একটা বেশিরভাগই বন্ধু আমাদের, যে তোর একটা এ কর, একটা গানের স্কুল কর। তাহলে দাঁড়া, আমাকে সুচিত্রা দিকে সুচিত্রা ভীষণ স্ট্রিক্ট এসব ব্যাপারে, পারমিশন। সুচিত্রা দি বলে না, পারমিশন না। ও নোটেশন ফলো করতে, নোটেশন তারা ইংরেজিই পড়তে পারে না, বাংলা তো দূরের কথা, তারা নোটেশন কী করে জানবে? কিন্তু আম, আমি আর কি অনুরোধ ঠেকাতে পারিনি, এবং তাদেরকে বললাম যে দেখো, আমাকে ওরা মানে অন্তত বাচ্চাকে ধরে রাখা, এই তো এটা শেখা। আর আমাদের এখানে এসে প্রথম অভিজ্ঞতা বস্ত্রণ আমাদের ভালো না, কালচার সম্বন্ধে, সেই জন্য আমার মনে হয়েছিল, প্রথম এসেই আমার সরস্বতী পুজো হয়েছিল, এখন আমার মনে সেখানে আছে। ফিরে গেছে। হ্যাঁ, এখন তো সেখানেই ফিরে সেখানে, গেছে। হ্যাঁ, কিন্তু ফিরে যাচ্ছে। আমরা গেছিলাম, এবং সরস্বতী পুজো মানে, আমি একটা যৌথ পরিবার থেকে এসেছি, আমি জানি হলুদ শাড়ি পরতে হয় বা সাদা পরে আমি গেছি। এবং যদি গাইতে বলে, এবং আমি তো সায়েন্স কলেজের, এবং বাবা অনেক সিনিয়র ছাত্ররা ছিল, তারা এই স্বপ্না তুই এসেছিস, তুই একটা গান করিস তো। তা আমি জানি মধুরও, আমার আগে তো তিনজন একসঙ্গে বোধহয় মধুরও গেয়ে গেছে। কিন্তু ওপেনিং সং আমার সেটাও এখনো মনে আছে, একজন উঠলো, এবার আপনাদের প্রথম সঙ্গীত গিয়ে শোনাচ্ছেন, ওপেনিং সং। সে একটা লাল রঙের চকমকে চকমকে শাড়ি পরা, আর ঝুট বলে কৌয়া কাঠে। আমি ভেবেছিলাম এই যদি এখানকার, কিন্তু এনিওয়ে সেইটা চেঞ্জ হয়েছিল অনেক। এখানে কিন্তু হ্যাঁ, এটা অনেক এটা ভালো ভালো অনেকখানি অনেক পাল্টেছে, নৃত্যনাট্য। অ্যাকচুয়ালি হয়েছিল অনেক। আবার আবার দুঃখের আবার ব্যাপার হচ্ছে যে আমরা যেমন বাংলা সংস্কৃতি ভাষা হারিয়ে ফেলছি আর কি, তার প্রভাবটা এখানেও পড়ছে আর এখানেও কি। পড়ছে। কেন আমরা প্রথম অভিজ্ঞতা সেই রকম, এবং বস্টন প্রথম ওই রকমই ছিল, তখন অল্প লোক ছিল তখন। তখন কিন্তু যে যা গান গাইতে করতে পারতো, যে গেয়েছিল সে ওই গানটাই জানে, সুতরাং তার গাইতে কেউ তাদের আপত্তি করেনি। কিন্তু তারপরে এখানে কত অনেক নৃত্যাত্ব, অনেক কত কত, সাহিত্য, কত সাহিত্যিক আমরাই এখানে কত, এসেছে, আমরা কত শ্যামা করেছে। করেছি, চণ্ডালিকা হ্যাঁ, করেছি, আমরা সব করেছি, তা অন্যরাও করেছে প্রচুর। এবং বাংলা পাশের দেশ। সাহিত্য, বাংলা সংস্কৃতির মধ্যে আমাদের শ্রদ্ধা ভালোবাসা ছিল, এখনও আছে। কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে তারপরে যারা এসেছে তারা, বিশেষ করে আইটি থেকে, আই এম নো অবজেকশন টু আইটি, ডোন্ট গেট মি রং অ্যাকচুয়ালি, কিন্তু এই 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 পরিবর্তনটা এসে গেছে আর কি। এবং পরিবর্তনটা এসে যাওয়ার ফলে যে এখন আমাদের মনে হয় যে বাংলার প্রতি ভালোবাসা ধরে রাখাটা সত্যি কি কোনো প্রয়োজন আছে কি নেই। আমরা ধরে রেখেছি, কিন্তু আমাদের পরের প্রজন্ম ধরে রাখবে কিনা আমার সন্দেহ আছে না, আর কি। আমার একটা জিনিস মনে হয়, আমাদের না তখন অর্থের বেশ অভাব ছিল, কারণ এখানে পোস্টডক বা এইসব কাজ করে বা এমআইটিতে পয়সা করে খুবই কম। তার অ্যামিউজমেন্টটা কি বুঝতে পারছো? আমরা হ্যাঁ, গান হ্যাঁ। বাজনা করতাম, সেইটা একটা ভীষণ আনন্দ ছিল। নিজেদের বিনোদন, নিজেরাই আমরা গান ভাবতে বাজনা পারতাম করা। না যে ইন্ডিয়ান দোকানে এরা ইলিশ মাছ কিনে আনবো, এসব নয়, কিন্তু নিজেদের মধ্যে আনন্দ করছি। হুম, হুম। সেইটা আম, আস্তে আস্তে পরিবর্তন তো এসেছে। আসবে, এখন তো এন্টারটেনমেন্ট নানা রকম মোড আছে, তো শুধু তার পরিবর্তন দেখো হবে। তোমরা তবে তো, একটা কথা আমি বলে রাখি আগে, বিফোর উই গো এনি ফার্দার, আমাদের বস্টনে যদিও স্বপ্নজির কথা বললো একেবারে সত্যি, গান বাজনা দিয়ে, কিন্তু তার কয়েক বছর পরের মধ্যে আমাদের প্রধান এ হয়ে দাঁড়া, মানে অ্যাক্টিভিটি যাকে বলে, হয়ে দাঁড়া হচ্ছে নাটক। আমাদের নাটকের গ্রুপ ছিল বস্টন গ্রুপ বলে, আমরা সারা উত্তর আমেরিকা এবং কানাডাতে এবং নাটক করে ক্যানাডাতে বেরিয়েছি। 22 বার একই নাটক। অন্ত একটা নাটক আমরা করেছিলাম, খুবই পপুলার ছিল আগে, সেটা 22 বার আমরা নাটকটা হয়েছে, তা অনুরোধে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় আমরা করেছি আর কি। 8 তো আমাদের ঘন্টা প্রি রেকর্ডেড আমাদের এবং পুরো আমাদের ব্যাকগ্রাউন্ডটা নাটকের আর কি। আমরা নিজেদের নাটক লিখতাম, যে অন্য এটা নাটক আমাদের অবশ্যই। জীবনী নিয়েই নাটক। যাই হোক, কিন্তু সেটা তারপরে আমরা গানের মধ্যে ঢুকেছি, আর গানে ঢোকাটা অনেক পরে অ্যাকচুয়ালি। আমাদের প্রধান এটা ছিল, উদ্দেশ্যটা বাবদ করাটা ছিল, ক্রিয়াটা ছিল আর কোথায় কি, এখান থেকে নাটকের। শিকাগোতে নাটক করতে কোথায় গেছি। নয়, এভরিওয়্যার উই ওয়েন্ট, উই টুক আওয়ার টিম। যাই হোক, সেইগুলো হ্যাঁ, মানে সেইগুলো করা যে হয়েছিল না, তার একটা, এখন তোমাদের দেখলে, সত্যি কথা একটা কথা বলি, তোমাদের ব্যাপারে বলি, তোমাদের দেখলে অবাক লাগে। কারণ এখন বেশিরভাগ, আমি কারুর নিয়ে বলছি না, কারণ আইটির ছেলেমেয়েরা আসছে, তাদের দেখো ব্যাপারটা অন্যরকম লাগে। তাদের না এই ইন্টারেস্টটা অনেক কমে গেছে। এবার বঙ্গ সম্মেলনে গিয়েও তো দেখলাম, তারা, তোমরা এইসবের থেকেও এত আম, এই সংস্কৃতি এবং গান বাজনা এবং এর মধ্যে আছো, এটা আমার কাছে একটা বিশেষ পাওয়া।
এইটা এটা সেই জন্য বারবারই প্রশ্ন যেটা ওঠে আর কি, যেমন আহ, আজকেই একজন এসেছিল আর কি, তা সে মৈত্রীতে গান গাইবে রবিবার দিন, হ্যাঁ, হ্যাঁ। সেটা এখন সেটা আমি এবং স্বপ্না দুজনেই জোর করেই ব্যবস্থাটা করছি আর কি, মানে সে গান গাইতে চায় না, কিন্তু হয়েছে কোথায় কি, আমার গাইবে। কিছু ছাত্রছাত্রী আছে, আমার মনে হয়েছে যে এদের প্রবাসী এক্ষুনি গিয়ে বলবে না তাকে একলা একলা গাইতে। আমি বললাম যে দেখ, আমি মৈত্রের এরকম একটা জোর আছে, তুই গাইবি যদি চল, কিন্তু ভালো করে গাইতে হবে। ওকে, আমি আরেকটি ছেলেকেও বললাম, ওরা যায়ই না। আমি বললাম হ্যাঁ চলো না, আমার সঙ্গে চলো, তুমি গান করো। না সেইটা এই এই যে সাহায্য বলো বা যাই তুই বলার চেষ্টা করো আর কি, বা ডিপেন্ডস অন হাউ ইউ লুক অ্যাট ইট অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে সেটা আমরা কেন মৈত্রীর জন্য করা, এটা তো একটা চিন্তা করার ব্যাপার। তো কেন আমি মৈত্রীর জন্য করতে যাব কেন, মানে আমার কি এসে যাচ্ছে, আর এটা আমার বাড়ির পাশেও কিছু না, আমাকে বহু দূরে যেতে হবে, এটা সত্যি কথা, অনেকেই যেতে চাইবে না অত দূর, এই সমস্ত আছে, কিন্তু কেন কেন আমরা এটা করবো, তার কারণটা হচ্ছে যে আমরা তুমি যে দুজন সামনে তোমরা বসে আছো আর কি, এবং উৎপলও অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে আমি সেই ওই আন্তরিকতা এবং ভালোবাসাটা আমরা দেখতে পেয়েছি আর কি, সেটা কিন্তু একটা মস্ত বড় জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এটাও দেখেছি যে তোমাদের বাংলা ভাষা সংস্কৃতির প্রতি একটা ভালোবাসা আছে, এটা আজকালকার দিনে বড্ড মুশকিলের ব্যাপার পাওয়া আর কি, মানে এটা আমাদের খুব কষ্ট হয় আর কি, আমাদের পুরোনো দিনের লোক তো খুবই কষ্ট হয় আর আর কি, কিছু তোমরা যেটা করার তো আরেকটা নেই। দেখি, তোমরা হ্যাঁ, তো এত দূরে থাকো আমাদের থেকে, তাও কোনো কিছু করলে তোমরা, এই যখন ঠাকুর সাজাবার কথা বললে, হুম হুম। সেটা না আমাদের ঠাকুর কাছে একটা সাজানোর কথা বিশাল বলো পাওয়া। না। হ্যাঁ, ওই এবার ও আচ্ছা, হ্যাঁ, সেই হ্যাঁ, ঠাকুরের আমার খুব আমি অবাকই বললাম ঠিক আছে, লেগেছে। হ্যাঁ ঠাকুর হ্যাঁ, সাজানো আমাকে কেউ পরে নিয়ে যেটা যাও, ইউজ কিছু অসুবিধা ব্যবহার, কিছু নেই, হ্যাঁ, হ্যাঁ আমি সেটা তাই নিয়ে যাও, আমার কিছু খুব বিন্দু মাত্র এসে যাও, খুবই ভালো সেটা লেগেছিল, কিছুটা ভালোবাসার তরফ থেকে, তা ভালো। মিউচুয়াল। তো অনেক কিছু জানতে পারলাম রাহুল দা, তোমার ক্রিকেট খেলা বা নাটক করা এগুলো আমরা অতটাও জানতাম না। ওভার আমি টু ইউ ওটাই বলতে সমতা। যাচ্ছিলাম যে মানে এগুলো মনে আমরা রাখলে খুব ভালো কিন্তু হলো। একটা নাটক খেলা ছিল, তবে এখন আমাদের দুজনেরই একটা মস্ত বড় অস্তিত্ব, মানে এ হচ্ছে যেটা হচ্ছে যে লেখালেখি করা আর কি, কারণ আমরা দুজনেই বাংলা সাহিত্যের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আর মিনিট 15-20 পরে আমাদের ছোট গল্প দিবস আরম্ভ হবে লেখনীর আর কি, সেই জন্য আমি 8টা বলছিলাম আর কি। আচ্ছা। যাই হোক, সেটা ব্যাপারটা হচ্ছে সেই জন্যে এখন শ্রদ্ধাবান হতে পারি, কিন্তু আমরা যদি কিছু, আমি মনে করি আমরা লেখক হতে হবে বা লেখক লিখতে হবে, তাহলে লিখতে গেলে লিখতে হবে, লিখতে গেলে পড়তে হবে, না পড়ে লেখক হওয়া যায় না আর কি। এবং আমরা দুজনেই এটা অনেকখানি খুব সিরিয়াসলি নিয়ে আর কি, যে যেমন আমাদের দুজনেরই যথেষ্ট বিভিন্ন পত্রিকাতে বেরোয়, আমার তো বিশেষ, আমার স্বপ্নারও বেরিয়েছে, আমারও বেরিয়েছে আর কি নামকরা পত্রিকায়, যেমন আমার বেশ কয়েকটি লেখা দেশ পত্রিকায় বেরিয়েছে, হুইচ ইজ আ হলমার্ক অ্যাকচুয়ালি। তো আমার সেখানে আমি দেশ পত্রিকায় লেখা বেরিয়েছে বলে আমি কিছু বলছি না, আমি বলছি যে কিন্তু সেই পর্যায়ে লিখতে গেলে তোমাকে লিখতে হবে, কারণ দেশ পত্রিকায় হুম হুম। 100টাদের মধ্যে একটা নেবে হয়তো, তাও না, হাজারের মধ্যে একটা নেবে, তো হাজারটা তো লিখতে হবে তোমাকে আগে, হ্যাঁ ঠিক। আগে তো হায়ারটা লিখতে হবে, তো সময় দিতে হবে, তোমার এনার্জি দিতে হবে, তা নাহলে তুমি কোথায় পাবলিশ করবে, ভুলে যাও সেটা, এইটা ব্যাপারটা আর কি, যে মানে সুতরাং তার মানে কি, তার মানে হচ্ছে যে ওখানে গিয়ে আমাদের সময় দিতে হবে, আমাদের এনার্জি দিতে হবে, আমাদের চিন্তা করতে হবে কি লিখবো, সুতরাং একদমই। এইটা এইটা প্রয়োজন, এটাও একটা অ্যাভিনিউ যেটা আমরা দুজনেই খুব ঘনিষ্ঠভাবে একটু পার্সিউ করি আর কি। স্বপ্নার তো একটা মস্ত বড় পার্সুয়েন্ট জায়গা হচ্ছে যে ওর গান শেখানো আর কি, এই গান শেখানোর ব্যাপারে আমি একটা ছোট্ট কথা বলি আর কি, হ্যাঁ, যে ওইটা একটা প্রশ্ন ছিল আর কি, গানের স্কুল নিয়ে যদি কিছু বলো, তোমাদের গানের আচ্ছা, স্কুল আমি বলেছিলাম আরম্ভ অভিজ্ঞতা। করেছি, তা বন্ধ করে দিয়েছি, মানে সরে গেছি আর কি আমরা, আমি আমি সেখানে যাচ্ছি না, কিন্তু একটা একটা কথা বলে আমি সবটাকে দিই, কথাটা হচ্ছে যে আমরা অনেকেই গান গাই, কেউ ভালো, কেউ খারাপ, কেউ মাঝামাঝি, এটা স্বাভাবিক, এটার মধ্যে অস্বাভাবিক কিছু নয়, পৃথিবীতে গায়ক গায়িকার কোনো অভাব নেই, কোনো সত্যিই কোনো অভাব নেই, কেউ ভালো গায়, কেউ খারাপ গায়, এটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু গান শেখায় কজন, শেখাতে পারে কজন, খুব মুষ্টিমেয়, আমরা দুজনে শিক্ষক বেসিক্যালি অ্যাকচুয়ালি, সুতরাং আমরা সেখানে আমাদের ক্ষেত্রে গান শেখানোটা একটা মস্ত বড় জিনিস, যেটা আমি গান শেখাই না, কিন্তু আমি তো অন্য জিনিস শেখাই বা শিখিয়েছি, আমি এখন আঁকা শেখাই, সেটাও শেখাই আর কি, কিন্তু গান আমি শেখাই না, সেখানে একটা স্বপ্নের একটা মস্ত, আমার মনে হয় খালি বস্টন নয়, এটা বস্টন নয়, নর্থ আমেরিকা নয়, আমরা যদি প্রধানত রবীন্দ্রসঙ্গীত শেখায় আর কি, আমরা যদি রবীন্দ্রসঙ্গীতের ডায়াসপোরার কথা চিন্তা করি অ্যাকচুয়ালি, এটা স্বপ্না হ্যাজ এ হিউজ কন্ট্রিবিউশন দেয়ার, আজ 20 বছর ধরে
গান শিখিয়ে চলেছে। তারা এক বর্ণ বাংলা বলতে পারে না এবং তারা পারতো না গান পারতো না। তারা গান করতে এসে গিয়ে তারা বাংলা বলতে শিখেছে, বাংলা লিখতে শিখেছে, লিখতে না হলেও পড়তে পড়তে শিখেছে। শিখেছে, এটা নোটেশন কি দেখে কম নাকি? গাইতে পারে। এটা কম জিনিস? অন্তত দুজন আমি জানি যারা গান শিখতে এসে তারা বুঝতে পেরেছে যে আমাকে বাংলাটা পড়তে হবে অন্তত। তুই ধর। আর সাধারণ আমি একটা একটা পাওয়া। কথা বলি গানের ব্যাপারে, গান শিখতে এসে আমি অনেক পেয়েছি। অনেকে বলে তোমার মেয়ে নেই, ছেলে মেয়ে প্রচুর আমার। আমি ছোটোবেলায় বলতাম আমার 100টা ছেলে মেয়ে, 100 কেন আমার 200 প্রায়, সুতরাং তাতে কোনো আমার নেই। কিন্তু এদের যে গান শিখে যায় কিন্তু ভালোবাসা যেটা পাই সেটাতে আমি সত্যিই পরিপূর্ণ। মানে এর জন্য কিছু খাটতে হয় গান শেখানো ছাড়াও, কিন্তু সেটা না সত্যিই আমার ওয়ার্থ হয়। আমার 3টি ছেলে মেয়ে একেবারেই ছোট থেকে এসে কথা কিছু বলতো না, তারা গ্র্যাজুয়েট করেছে ঘন্টা 7-8 দিয়ে। বছর পর, হ্যাঁ, 7-8 বছর বাদে। তালিমের পর। এবং কি গান গায় সে না শুনলে তুমি বিশ্বাস করবে, একটি ছেলে আছে ভগবান প্রদত্ত গলা তার একদম। কিন্তু সে কি এক বর্ণ সে বাংলা এক বলতে বর্ণ পারে না? বাংলা বলতে পারে না, বাংলাদেশের ছেলে একটি। সেইগুলো না, কিন্তু বাড়িতে গান গায় না। যখনই অফিস স্কুল থেকে আসে, কলেজ থেকে বাড়ি এসে বলে কি, আমি স্বপ্না মাসির বাড়ি, আর এখানে এসে কিন্তু ও 8খানা গান গিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। সেটা একটা এইটা খুব যেটা একটা পাওয়া না, এটা মস্ত ভীষণ ব্যাপার। পাওয়া। এই প্রসঙ্গে একটা আজকেই ঘটনাটা ঘটলো আর কি। সুতরাং আমাদের বাড়িতে একজন এসেছিল, সে স্বপ্না ছাত্রী। বয়স খুব ইয়াংও না, খুব ওল্ডও নয়, মাঝামাঝি আর কি। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তা কী প্রসঙ্গতে কথাটা উঠলো সেটা আমি মনে করতে পারছি না এক্স্যাক্টলি। তা আমি তাকে প্রশ্ন করলাম, আমারটা অবশ্য তার পেছনে ইন্টেনশন অ্যাকচুয়ালি, কিন্তু সেই তোমার ইন্টেনশনটা কেমন দরকার লাগে? নেই আর কি। কিন্তু আমি বললাম যে তুমি যে আমাদের বাড়িতে আসো, তোমার আমাদের বাড়িতে এসে কি মনে হয়? এই বাড়িটা দেখে তোমার মনে হয়, প্রথম কথা তুই বলে যে ইট ইজ এ ভেরি ইউনিক হাউস। এখন ইউনিক হাউস কেন? ভাই কেননা বলছে যে আমি ফোকো। বাড়িতে ঢুকে, তোমাদের বাড়িতে ঢুকে আমি দেখি এখানে গান হচ্ছে, এখানে আবৃত্তি হচ্ছে, এখানে নাচ হচ্ছে, এখানে খাওয়া দাওয়াও হচ্ছে, সব কিছুই খোলামেলা। আমরা যে কোনো জায়গায় যেতে পারছি, কোথাও কি আমাদের বাধা দেবার নেই। আমরা কোনোদিনই কোনো ছোটো ছেলেমেয়েদের কোনো কিছু বাধা দিইনি, তারা আর কেউ কিন্তু একটা জিনিসও স্পর্শ করেনি, একটা জিনিসও ভাঙে ভাঙেনি। অনেকে বলে আমার ছেলে এই ভেঙে দেবে, এই চুড়ে দেবে, কেউ কোনোদিন একটা কিচ্ছু করেনি পজিটিভ, ওগুলো আমাদের। একটা পজিটিভ ইটস এ ভাইব, পজিটিভ সেটা ভাইব আমরা যেটা, উইল লুক ফরওয়ার্ড সেইটা ফর দ্যাট। সেইটাই বললাম আর কি। এবং সেইটা, দ্যাট ইজ সামথিং উই হ্যাভ টু অফার, দ্যাটস হোয়াট উই অফার। একদমই। আর তোমরা আমাদের কাছে যেটা অফার করছো, অন্তত আমি তোমার দুজন বলছি, তোমাদের প্রতি মৈত্রী কথা বলছি আর কি। তোমরা যেটা অফার করছো সেটা তোমাদের ভালোবাসাটা। তোমরা যে আমাদের ভালোবেসে ডেকেছো, তোমার যদি আমরা ভালোবেসে আমার কথা শুনছো, এইটা একটা, এই এটা একটা আমাদের মস্ত বড় দিনটা, পাওয়া, এটা একটা বিশেষ বিশেষ পাওয়া। মস্ত বড় পাওয়া। না, এটা একদমই আমাদেরও খুব বড় পাওয়া তোমাদের সাথে। মানে আড্ডা তো আমাদের হয়ই, আহ ঘরোয়া আড্ডা, এটা তার থেকে আরেকটু বেশি। অবশ্যই। সৌম্যদা, তোমার তোমার প্রশ্ন। না, আম, মানে আহ, তুমি যেটা বলছিলে প্রতীক, রাহুল দা স্বপ্না দিদির সাথে কথা বললে আমরা প্রচুর কিছু জানতে পাই। আর মানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়া যায়। এবং তোমাদের সঙ্গে আড্ডা সূত্রেই আমরা ছোট ছোট, মনে আছে আমি আর উৎপল দা গেছিলাম গত বছর একবার তোমাদের বাড়ি ওই মাইক্রোফোন টোন আনতে, নিশ্চয়ই। ফেরত দিতে, তখনও কথা হচ্ছিল। তো এই ইন্টারভিউর পার্ট হিসেবেও, ইন্টারভিউ না আড্ডার পার্ট হিসেবেও অল্প করে যদি দু একটা অভিজ্ঞতা শেয়ার করো। তোমাদের তো, তোমাদের বাড়িতে অতিথি শিল্পীদের আপ্যায়ন করার তো তোমাদের প্রচুর অভিজ্ঞতা শুনেছি। মানে আহ, বাংলা থেকে আগত অতিথি শিল্পী এখানে পারফর্ম করতে এসছে, তোমাদের বাড়িতে বহু সময় কাটিয়েছে, আহ, রাত জেগে গান বাজনা জলসা, সেগুলো তো আমরা দেখতে পাইনি। তো ওই রকম কিছু দু চারটে হ্যাঁ, বলছে আর কি সামগ্রী সেটা, যদি এরকম শেয়ার কিছু করতে কিছু পারো। কিছু খুব মজার কিছু আছে, খুব একটা বলবো। মজার বলা। হ্যাঁ, না, আমি মজারই চাইছি। না আগে বলি, একটা ওয়ান বেডরুম ছিল তখন, সুচিত্রা মিত্র, তারপরে কে, শ্যামল ভুবন মিত্র, গঙ্গোপাধ্যায়, শ্যামল মিত্র। ভুবনীল গঙ্গোপাধ্যায়, নবনীতাদি, তারা ছিল। আমরা কেউ আসলেই বলতাম আমাদের বাড়িতে থাকুন। তা সেটা একটা খুব, সেটা একরকম। এই বাড়িতে যখন এলাম, এটা কিন্তু এটাও ছোট্ট বাড়ি ছিল, ওকে। সেই বাড়িতে এসে একটা মজার কথা হলো, আমরা তখন ছোট বাড়িতেই আছি। নবনীতাদি এসেছেন, এসে আমাদের বললেন আমাকে নিয়ে যান।
তখন চেনা হয়ে গেছে, আমাকে শিগগিরই নিয়ে যায় এখান থেকে, রাহুলকে বল নিয়ে যেতে। তা আমি বললাম যাচ্ছে, রাহুল এসে দেখবি আছে, নাই মানে কেউ শুনছে সচিনের বাড়িতে থাকবো না, বুঝলে, মানে অমর্ত্য সেনের বাড়িতে অমর্ত্য সেনের বাড়িতে থাকবে না। তা আনতে গেছে, আমি বললাম আমার এক বন্ধু আছে ঠিক দুর্গাপুজোর আগেই, আমার অনেক মিষ্টি করা বাকি, আমি বললাম যে ও তোমায় নিয়ে চলে আসবে। আমার বন্ধুটি নবনীতা দি যেই গাড়িতে উঠেছে প্রণাম করে বলেছে, মাসিমা আপনি সামনে বসুন, তোমার বয়সী তো আমার কোনো মেয়ে নেই। নবনীতা দি যেমন লেখেন তেমনি বলেন। নবনীতা দি এলেন, এসে বললেন কি তো ছেলে, আমাকে বললো যে ছেলের শরীর খারাপ, তো ছেলেকে দেখছি বাড়িতেই রয়েছে, কিছু হয়নি। গিয়ে একটা পদ্যই লিখে ফেললো যে স্বপ্না কবিতা বলে লিখেছে একটা পদ্য, যে এরকম ছেলের অসুখ বলে কাজে না গিয়ে সন্দেশ হচ্ছে না 300 না কত। তা আমার বাবা এনিওয়ে এইসব, এই বাড়িতে 3 জন আমার খুবই মনে পড়ে। একজন হচ্ছে অজয় চক্রবর্তী এসছেন, আর একজন হচ্ছে নবনীতা দি, সুনীল নবনীতা, গাঙ্গুলি। না এসেছে অনেকে অনেকে, ইভেন সৌরেন্দ্র সময় তো আমাদের থেকে গেছে হ্যাঁ, কিছুদিন এরাও আগে। এরাও গেল কেন, সলিল চৌধুরী, চৌধুরী। সলিল চৌধুরী এসেছেন, একটা ওর হোল ফ্যামিলি এসেছিলেন আমাদের বাড়িতে। এসে আমার ছেলের একটা ভাঙা কি বলে ওই তখন কিবোর্ড বাজালেন না, ওটার যে ওইরকম একটা আওয়াজ বেরোয় আমার জানতাম না। কতগুলো ঘটনা, মানে ছোট ছোট ঘটনা বলি যেটা আমাদের অভিজ্ঞতার মধ্যে হয়েছে, যেগুলো চিরকাল মনে থেকে যাবে অ্যাকচুয়ালি। এক হচ্ছে সুনীল গাঙ্গুলি। ও সুনীল গাঙ্গুলির সঙ্গে না আমার আলাপ হচ্ছে যে এখানে তখন আমরা কেমব্রিজে একটা অ্যাপার্টমেন্টে থাকি, যেটা স্বপ্না বলছে আর কি। তা সেখানে খুব ছোট জায়গা, আমাদেরই যে পা রাখার জায়গা নেই প্রায় অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো সেখানে উনিরা এসেছিলেন সুনীলদা, এবং আরও ছিল ভারতীয় সাহিত্যের বিভিন্ন কবি এসেছিলেন যে তাদের সাহিত্য পড়তে এসেছে হারবার্ডে অ্যাকচুয়ালি। অমৃতা প্রীতম আসেনি, কিন্তু যাই হোক আরও অনেকে এসেছিলেন আর কি। তা হয়ে যাওয়ার পর আমরা বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, তা সুনীলদা দাঁড়িয়ে গল্প হচ্ছে। তো সুনীলদা বললো, তা স্বপ্না কোত্থেকে বললো যে আমি কিছু নাম কাটা কথা বলবো। কী বলো? বলো যে আপনি যদি আমাদের থাকবো। হ্যাঁ, আমার সঙ্গে আরো 3 জন। কিন্তু মুশকিল আমাদের, স্বপ্নে এই কথা বলেছে, আমাদের ছোটো জায়গা কিন্তু। তখন বলছে যে আমার বিন্দুমাত্র আপত্তি নেই, কাল না পরশু দিন ইউনিভার্সিটি ফেরত যাবো, কিন্তু একটাই সমস্যা হচ্ছে আমার সাথে আর 3 জন আছে সঙ্গে এসেছে যায়, তারা যাবে কোথায়? আমি বললাম সে দাদুর দর্শনের মতো আয়, চলে আয়, ঢুকে আয়। আমরা সবাই 3 মাটিতে কল্যাণ আমাদের বাড়িতে এসেছিল অ্যাকচুয়ালি। তিন গৌতম। গৌতম, দেড়ে গৌতম, বেটে গৌতম, আর লম্বা গৌতম। তার মধ্যে যে দেড়ে গৌতম, সে হচ্ছে আমাদের কল্যাণ রায়, যেটা হচ্ছে অপর্ণা সেনের হাজব্যান্ড অ্যাকচুয়ালি। ওইভাবে আমাদের আলাপ আর কি। এইভাবে আমাদের বহুদিন এসে আলাপ। আচ্ছা, সুনীল রায় এসে আমাদের রাত্রিবেলা বললো যে আমার তো একটু ড্রিঙ্ক লাগবে। তখন আমাদের যা পয়সা, তত বাড়িতে ড্রিঙ্ক সাজিয়ে রাখার মতো অবস্থা ছিল না আর কি। কিন্তু যাই হোক, আমাদের এক বন্ধু গৌরী দত্ত, তার সাথে একটু বাদে কথা হবে আর কি, সে গৌরীদি বললো আমি যাচ্ছি, বললো নিউটন বাড়ি থেকে ড্রিঙ্ক নিয়ে এলো, ভদকা নিয়ে এলো। সারা রাত্রির ধরে ভদকা সেবন এবং সিগারেট খাওয়া এবং কবিতা আবৃত্তি। এটা একদম ঐশ্বরিক ব্যাপার। আমি অত ঐশ্বর্যের বিশ্বাস করি না, কিন্তু সামথিং সুপার ন্যাচারাল। আমাকে রেকর্ডিংগুলো আছে আর কি। সে সুনীলদা কবিতা আবৃত্তি করে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা, আছে নিজের কবিতা আবৃত্তি করেছে। চিন্তা করে দেখো অ্যাকচুয়ালি, তুমি চাও আমি রেকর্ডিং দিতে পারি, আমার কাছে আছে। এক শ্রীকান্ত এসেছে, আমরা তার আগের দিন আমাদের না প্রবাসী, তখন প্রবাসী ভাইস প্রেসিডেন্ট, তখন আমি শুনলাম, আমাকে একজন ফোন করে ওখান থেকে বললো, বাবা শ্রীকান্তকে নিয়ে যাচ্ছে, ভীষণ খ্যাচ ম্যাচে, ও ভালো করে গাইলো না, এরকম ইত্যাদি হলো, ইত্যাদি ইত্যাদি। তো আমি এখন, ওরা 8 জন এসছে, ফ্যামিলি এসছে, বাজনাদার তা আমাদের বাড়িতেই উঠেছে সবাই। তো সবাই আগে চলে যাচ্ছে, আমি আর অন্যরা গেল না। তা আমি শ্রীকান্তকে নিয়ে গাড়িতে গেলাম, খুবই ভয় আবার ভীষণ রাগিল ইত্যাদি। ওখানে গিয়েও বললো যে এখানে বাচ্চারা দৌড়দৌড়ি করলে আমি কিন্তু গাইবো না। তো ওখানে বলে দিল ঠিক আছে। সবাই বললো কোথায়, না স্বপ্নাকে যদি স্বপ্না নিয়ে থাকে ফাইন, 40টা বাচ্চা একটা জিম দিয়ে দিল আমাকে, তোমরা বন্ধ করে ওরা ফাংশন, শ্রীকান্তর গান শুনলো। রাত্রিবেলা ফিরে এসে শ্রীকান্ত ওইখানে দাঁড়িয়ে আমাদের বারান্দা, আমাদের ওখানে দাঁড়িয়ে আছে শ্রীকান্ত, অর্ণা এবং ওই যে মিউজিশিয়ান তলায় বসে পিয়ানো বাজাচ্ছে আর কি। তা আমরা একসাথে গান, তো রাত 3টে বাজে, রাত 3টে, 6টার সময় ওরা চলে যাবে, 6টার সময় বাসে করে। আমি বললাম যে আচ্ছা শ্রীকান্ত, আমি শুনলাম নাকি তুমি ভীষণ রাগী, তো কই তো দেখি তো মনে হলো না। বলো আপনাদের আমায় দেখতে ভালো না, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে কোমরে হাত ধরে ছবি আছে, আমাকে দেখতেও ভালো না, আমি ভালো জামা কাপড়ও পরি না, একমাত্র একটা ভালো মাইক্রোফোনের দরকার, সেটা যদি না থাকে তাহলে আমি কী করবো, সেই জন্য আমি চেঁচাই।
আর একটা বড় অভিজ্ঞতা আমাদের অজয় চক্রবর্তীর সাথে। অজয় চক্রবর্তীর সাথে আলাপটা খুব একটা ইন্টারেস্টিং ভাবে আর কি। ইন্টারেস্টিং ভাবে মানে হচ্ছে যে স্বপ্নার গানের স্কুল রবীন্দ্রসঙ্গীত স্কুল। তো হঠাৎ একদিন আমরা আমি একটা ফোন পেলাম, কি সামবডি, আমি মনে করতে পারছি না নামটা, সে ক্যালিফোর্নিয়া থেকে ফোন করে, লস অ্যাঞ্জেলেসে ফোন করছে যে এরকম আমি এরকম নাম এই, আপনি অজয় চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী, উনি আসতে চান বস্টনে, আপনি ব্যবস্থা করতে পারবেন? এমন যে আমি ব্যবস্থা করব, এখানে তো বস্টনে তখন তো লার্ন কোয়েস্ট আছে এবং যারা ক্লাসিক্যাল মিউজিকের লোক, তারা থেকে আমাকে পরে বুঝতে পেরেছিলাম ব্যাপারটা কী অ্যাকচুয়ালি। তো যাই একটা ওদের ওরা বলছে যে, এবং আমি ইনফ্যাক্ট প্রদীপ শুক্লা নাম ধরেই বলছি, প্রদীপ শুক্লা জিজ্ঞেস করছি, প্রদীপ শুক্লা আমাকে বললো কত নেবে, আমি বললাম এরম চাইছে, তারপর বললো না না, ইগোনা লুজ ইউর শার্ট, বেসিক্যালি তুই টিকিট বিক্রি করলে পাত্তা পাবে না আর কি। সেটা ওদের মধ্যে ডায়নামিক্সটা আমরা কিছু জানি না আর কি। তখন আমি স্বপ্ন এবং কিষাণ চক্রবর্তী একজন আছে আমাদের, যারা আমাদের পুরনো বস্টন গ্রুপের অ্যাকচুয়ালি, যারা নাটক করতাম, তো আমি বললাম দেখুন এটা ইটস এন অপরচুনিটি ফর আস। আমরা একটা স্বরলিপির নাম কে জানে পৃথিবীতে, বা কেউ জানবেও না হয়তো, কিন্তু আজকে যদি আমরা অজয় চক্রবর্তীর লোককে যদি হোস্ট করতে পারি, আমরা পরে বন্যাকে হোস্ট করেছি, অন্য অনেকেও করেছে আর কি, কিন্তু যাই হোক সেটা প্রথম অজয় চক্রবর্তী উনি হোস্ট করে, সেটা আমাদেরই নাম। শুধু আমি বললাম আমরা করবো এবং টাকা যাই যাবে, ঠিক আছে, কোনো ঝামেলা নেই, হবে আর কি। আমাদের টিকিট বিক্রি হয়েছিল, আমাদের সমস্ত কিছু করে উই অ্যাকচুয়ালি মেড সাম মানি অ্যাকচুয়ালি, বিলিভ ইট আর নট। সেটা নয় গেল তারপর হলো কি যে তারপর তোমার কি টাইম কি শেষ হয়ে এসছে প্রায়? হ্যাঁ, আমরা কুইকলি বলি, উনি না, মোট কথা আপনাদের 8টা বলেছিলেন, আমরাও সেই ধরেই চলছি মোটামুটি। হ্যাঁ ঠিক আছে, 8টা মিনিট বাকি আছে, শেষ করে নিন, মানে হ্যাঁ, ঠিক আছে। সে আমাদের খুব অসাধারণ অভিজ্ঞতা, মানে রাতের 12টার সময় অজয় চক্রবর্তী থেকে দাঁড়িয়ে বলছেন, আমাদের এই কিচেনে দাঁড়িয়ে বলছেন যে পিসিমা আছেন, কালী কাঁদতেন না, কালী কীর্তন গাইবো। আমাকে বলতেন শ্রীমতী আপনি একটুখানি একবার ওই স্যামনের মাছটা করে ফেলুন সর্ষে দিয়ে, আমি পিসিমাকে কালী কীর্তন শোনাবো। এই সমস্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে আর কি, আরো নানা রকম, আরো কেউ তিন মানে সলিল চৌধুরীর ফ্যামিলি এসে থেকেছে, তারপরে 8 জন 10 জন থেকেছে, সবচেয়ে হচ্ছে মমতা শঙ্কররা 18 জন এসে 5 দিন ছিল। উই হ্যাড এ গ্রেট টাইম। আচ্ছা, আমি এই একটু অ্যাড করে দিচ্ছি এনাদের খাওয়া দাওয়ারের ফরমাস এবং তারা কি খেতে ভালোবাসেন, এবং স্বপ্নাদির বিভিন্ন লোক বিভিন্ন রকম। অজয় চক্রবর্তীকে একজন এসে বললেন চলো তোমাকে আমি বাইরে খেতে নিয়ে যাচ্ছি, উনি বললেন তুমি থাকো, ওরা তোমায় খাইয়ে দেবে, ওরা খুব ভালো খাওয়ায়। তো সেটা দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাধারণভাবে এই যে অভিজ্ঞতা বিভিন্ন শিল্পীর সাথে, মানে স্টার্টস ফ্রম বিসমিল্লাহ খান নাতি আমাদের বাড়িতে এসে হাজির, হঠাৎ করতে বিসমিল্লাহ খান নাতি মনিলাল লাগের মেয়ে হঠাৎ এসে হাজির আর কি। এখন ন্যাচারালি তো আপ্যায়ন করতে তো হয় আর কি। কোথাও সেটা ব্যাপারে আমি কোনো ক্লেম নিতে চাই না, স্বপ্নের যা করে সেটা তাদের আপ্যায়ন করা। কিন্তু আমি যে কথা বলে আমি শেষ করে দেবো অ্যাকচুয়ালি, যেটা এই যে বিভিন্ন লোকে বিভিন্ন পার্সন, যেটা স্বপ্নটা বললো মমতা শঙ্কর 17 জনের লোক আমাদের একসাথে এসেছে, ভূমির 27 জন লোক, 8 জন লোক আমাদের দেশে থেকে গেছে, ইনফ্যাক্ট শ্রীকান্ত 8 জনই এসেছে, তার মিউজিশিয়ান সব মিলিয়ে তার আমি এসেছি, সেই আয় চলে আয়ের বোতল ব্যাপারটা। কিন্তু আমাদের 2-1 জন ছাড়া, 2-1 জন, সে আমার নাম বলার কোনো প্রয়োজন নেই, 2-1 জন ছাড়া আমাদের অভিজ্ঞতা সাধারণভাবে খুবই ভালো। এরা সবাই, খালি তাই না, এটা একটা কথা বলেই আমি শেষ করে দিই, সেটা হচ্ছে বুদ্ধদেব গুহ, লালাদা। বুদ্ধদেব খুব ভালো গান গাইতে পারেন, আমি জানি তোমরা জানো কি না, কি পারতেন না, তো উনি তো বুদ্ধদেব গুহ আমাদের এসেছেন, থেকেছেন। তারপরে একবার উনি এসেছেন, উনি আবার এক আত্মীয়র বাড়িতে থেকেছেন মালবোরোতে। কিছুদিন বাদে ফোন করে আমাকে কদিন বাদে বলছে তুমি আমাদের এখানে নিয়ে যাও, এখানে গানও নেও, সাহিত্যও নেই, এখানে কি করে আমি থাকবো, কি করে আমি এখানে থাকবো। ঋতুগর সঙ্গে এসেছিলেন আর কি। তো এই যে অভিজ্ঞতা, এই যে, এবং আমরা যখন দেশে গেছি, আমি দুজন অনেকের সাথে দেখা করেছি, তারা আমাদের খুব ভালোভাবে প্লে করেছেন আর কি। শুধু আমাদের অভিজ্ঞতা পাওয়া বিশেষ মস্ত বড় পাওয়া, তার জন্য সেই পেতে গেলে তো কিছু দিতেই হয়। এটাও পাওয়া, তোমাদেরটাও আমাদের লোকে, অধিকাংশ লোকে বলে আমাদের প্রাইভেসিতে হবে, আমি কি করে থাকবো, এত লোক থাকলে কি করে হবে। এখন নিশ্চয়ই কিছু পেতে গেলে কিছু দিতে হয়, না দিলে কি আপনি হয়। স্বপ্নের পক্ষে সবচেয়ে এই এত লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, স্বপ্নাই একা হাতে সমস্ত কিছু করেছে এবং করে এখনো, ভালোবেসে করেন, নিশ্চয়ই ভালোবেসে তো। আমরা যেমন লোকজন আসলে ভালোবাসি, এই যে তোমাদের ভালোবাসি আমরা, সত্যি এটা আসা যাওয়া না, দূর থেকে দেখাতেও, এটা রেসিপ্রোকাল রিলেশনশিপ, এটার মধ্যে এটা একপক্ষীয় ব্যাপার নয়। তোমরা যে আমাদের ভালোবেসে কাছে টেনেছো, এটা আমরা কিন্তু খুব ভালোভাবে জানি, বুঝি
এবং আমরা খুব অ্যাপ্রিসিয়েট করে, আমার খুব ভালো লাগে সেটা আমাদের পরিতৃপ্ত, অ্যাক্টর, সেটা একদম আমরা খুব পরিতৃপ্ত সে ব্যাপারে। আমরা তোমার হচ্ছে বয়সে অনেক বড়, অনেকখানি বড়, তোমরা সেইখানে কিন্তু সেইখানে বয়স, ও যে কথাটা বলা শেষ করে দিচ্ছি যে এই যে আমাদের এই চেনা জানা আলাপ চারিতা এসব মধ্যে কোনোদিন কে বড় কে ছোট কে মেজো এই প্রশ্ন কোনো দিন আসেনি, কোনো দিন আমরা ওইভাবে এটাকে করি কাউকে না। এটা আমরা যেভাবে দেখি যে দেখো আমাদের যদি সঙ্গে থাকতে হয় তাহলে আহ, আমাদের যা আছে সেটা দিতে হবে, আমাদের পুরোপুরি দিতে হবে, তবেই আমরা কিছু পেতে পারি। গান বাজনা করার লোক পৃথিবীতে কোনো রাহুল, অভাব নেই। এই কথাটা আমাকে শেষ করতে দাও। রবি ঠাকুর বলেছেন, আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি। তা আমাদের দেখো যেটুকুনি আমার আছে সেটুকুনি তো দেবো, তার বেশি তো পারবো না। তবেই আমরা পাবো, তবেই একদমই। তবেই আমরা পাবো। কোনো একদিকে কোনো ট্রাফিক একদিকে যায় না আর কি, এটা ইটস বোথ ওয়ে ট্রাফিক্স। আমাদের কাছে তোমরা পাও বললে তোমার কাছে চাইছো, আমি যদি না থাকতো তুমি চাইতে না, এটা সোজা বাংলা হিসেবে একেবারে একেবারে। না, এইটা তোমাদের থেকেও, এটা আমাদের একটা শিক্ষা যে আহ, অনেক বড় কিভাবে গ্রাউন্ডেড থাকতে হয়, কিভাবে পা মাটিতে রাখতে হয় আর কি। ঠিক কথা, একেবারে একেবারে সেটাও ঠিক কথা বলেছো, আচ্ছা, একেবারে ঠিক কথা। এইখানে তোমরা ও তো অনেক এই ইয়াং, প্রসঙ্গে জীবনে তুমি এই তোমাদের যেরকম অনেক কিছু গ্রাউন্ডেড হবে। কথা তুমি বলি আর কি, এই করতে গিয়ে আমাদের যে বিরূপতা সহ্য করতে হয়নি মনে করো বিন্দু মাত্র কারণ নেই, অনেক প্রচুর, কত গালাগালি, কত কত রকম কিছু আসে সহ্য যায় করতে না, হয়েছে, এখনো সহ্য করতে হয়। কিন্তু গায়ে মাখি না। যেটা যেমন একটা ঘটনা বলে আমি শেষ হ্যাঁ, করে দেবো। বলো, পরশুদিন, না এটা ঘটনা বলে শেষ করে দিই, পরশুদিন আমাদের এক কাপল, তারা আমরা যখন প্রথমে এখানে ম্যাসাচুসেটস এসেছিলাম তারা আমাদের খুব ঘনিষ্ঠ ছিল, তারপর আমরা সরে অনেক গেছি। বড় আমাদের আমরা থেকে। যে বয়সে বেশ খানিকটা বড় হবে, তাদেরই 75তম বিবাহবার্ষিকীতে আমরা না, 55। তাই তো 55তম আর কি বিবাহবার্ষিকীতে আমরা নিমন্ত্রিত হয়েছে, খুব ভালো লেগেছিল আমাদের, খুব খুব ভালো লেগেছিল আমাদের। আরও অনেক চেনা জানা যা আসলে 20-30 বছর বাদে দেখা হচ্ছে, খুব ভালো লেগেছিল। যাক, আমরা বাড়ি আসার পর একজন বললেন যে এই লোকই না তোদের বিরুদ্ধে সমন এনেছিল, কোর্টে তুলেছিল। আমরা বললাম আমরা সেসব ভীষণ ভুলে গেছি। ভুলে গেছি, ভালো দেখো আমাদের রেখে দিয়ে কি হবে জেনে রেখে, হৃদয়টা বড় ছোট, এইটা এইটা শুধু জেনে রেখে ভালোটা কি রাখতে হবে হবে। আমাদের? এটা আমার জীবনটা এগিয়ে যাওয়ার, জীবনটা পিছিয়ে যাওয়ার নয়। অ্যাকচুয়ালি এগিয়ে যেতে গেলে এই সমস্ত ছোটো খাটো ঘটনা, কে আমায় কি বলেছিল, কে আমায় কি করেছিল, চলো ছেড়ে। এগিয়ে যাবা, তবেই তুমি গ্রাউন্ডেড হবে আর কি। তুমি যে ভালোটা গ্রাউন্ডেড করার তুললে না, গ্রাউন্ডেড হতে গেলে তোমাকে একটু উদারমনা হতে হবে, কোনো উপায় কিছু নেই আর কি। তুমি কিছুতেই তুচ্ছ এই দিল ও দিল না এই দিয়ে এগুলো যায় না। ভালো লাগলো তোমাদের খুব সঙ্গে আড্ডা মেরে। খুব ভালো লাগলো। এবং রাহুল দা, তোমাদের সাথে আড্ডা এরকম 40 মিনিটে শেষ করা খুব কঠিন। আমাদের আড্ডা পরেও চলবে। এখানে এসো। তোমাদেরও বোধহয় আরেকটা মিটিং আছে। আহ, খুব ভালো লাগলো, আমরা সমৃদ্ধ হলাম এবং ভবিষ্যতে এরকম আড্ডা আমাদের আরো হবে। নিশ্চয়ই ওভার হবে। টু থ্যাংক ইউ, ইউ, সৌমদা। ভালো থ্যাংক ইউ। Thank you. আমি রেকর্ডিং স্টপ করলাম। থ্যাংক